হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব এমন এক সাইকো চোরের গল্প যার কাছে চুরি করাটা ছিল একটা নেশার মতন। সে কখনোই চুরি টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করা বা নিজে বড়লোক হওয়া কোনোটারই চেষ্টা করত না। তার একমাত্র লক্ষ্য ছিল পুলিশের হাত থেকে লুকিয়ে লুকিয়ে প্রত্যেক দিন বিভিন্ন ব্যাংক থেকে টাকা চুরি করে আনা। আর নিজের জীবনে অসংখ্য ব্যাংক ডাকাতি করার পরেও পুলিশ কখনোই তাকে ধরতে পারেনি। এই চালাক আর সাইকো চোরের জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য রবার। 2010 সালে মুক্তি পাওয়া এই অস্ট্রিয়ান সিনেমার IMDb রেটিং 6.7। তো গল্পের শুরুতেই আমরা জোহান নামের এই লোকটাকে দেখতে পাই, যে জেলের মধ্যে বন্দী হয়ে আছে। কিন্তু এখানে বন্দী থাকা অবস্থাতেই ও প্রত্যেক দিন এই জেলের মধ্যেই নিজের দৌড় প্র্যাকটিস করত। এমনকি ওর সেলের ভিতরেও ওর দৌড় প্র্যাকটিস করার জন্য একটা ট্রেডমিল রাখা ছিল। আসলে জোহান একজন ম্যারাথন রানার ছিল, আর ও দৌড়াদৌড়ি করতে খুবই ভালোবাসত। আর এই একই সাথে ও ব্যাংক ডাকাতি করতে আর চুরি করতেও খুবই ভালোবাসত। আর এইভাবেই আজ থেকে বেশ কিছু মাস আগে একটা ব্যাংক ডাকাতি করার সময় ও পুলিশের কাছে ধরা পড়ে যায়, আর সেজন্যই ও এখন এখানে বন্দী হয়ে আছে। কিন্তু আজ থেকে কিছুদিন পরেই ওকে এখান থেকে জামিনে ছেড়ে দেওয়া হবে। জেল থেকে বাইরে বেরোনোর আগে জোহানের পেরোল অফিসার ওকে প্রশ্ন করে, এখান থেকে বাইরে বেরিয়ে তুমি কি করবে? জোহান বলে, আমি এখনো সেই ব্যাপারে কোনো কিছু ভাবিনি, তবে এই জেল থেকে মুক্তি পেয়ে আমি খুবই খুশি। যেটা শুনে ওর পেরোল অফিসার বলে, তুমি আজ যাই হোক না কেন কখনো যেন কোনো চুরি বা এমন কোনো অন্য অপরাধ করো না যার জন্য তোমাকে আবার এই জেলে ফিরে আসতে হয়। আসলে এই পেরোল অফিসার জোহানকে খুবই ভালোবাসতেন, আর উনি জোহানের সেলের মধ্যে ওই ট্রেডমিলটা রেখে দিয়েছিলেন, যাতে ওটার সাহায্যে জোহান খুব সহজেই নিজের দৌড় প্র্যাকটিস করতে পারে। এই ঘটনার কিছুদিন পরেই জোহানকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। বাইরে বেরোনোর পর ও সবার আগে নিজের থাকার জন্য একটা ছোট্ট ঘর ভাড়া করে, আর এরপর ও রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে নিজের সময় কাটাতে শুরু করে। আসলে জেল থেকে বাইরে বেরোনোর পর এখন যেন নিজের জীবনে ওর আর কোনো কিছুই ভালো লাগছিল না। ও যে কাজটা করে জীবনের সবচেয়ে বেশি শান্তি পেত সেটা হলো চুরি। আর সেজন্যই একদিন ও শহরের বাইরে একটা ফাঁকা পার্কিং লট থেকে একটা গাড়ি চুরি করে নেয়। আর তারপর ও সেই গাড়ি নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করে শহরের মধ্যে থাকা সমস্ত ব্যাংকগুলোকে দেখতে শুরু করে। আর এইভাবে ও এমন একটা ব্যাংক খুঁজে বের করে যেখানে লোকজনের ভিড় আর সিকিউরিটি একদমই কম ছিল। এরপর ও নিজের পুরানো মাস্ক পরে আর নিজের পুরানো বন্দুক নিয়ে সেই ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। সেখানে ও সমস্ত লোককে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই ব্যাংকের ক্যাশিয়ারকে একটা ব্যাগ দিয়ে সেটার মধ্যে টাকা ভর্তি করতে বলে। আর জোহানের কথা শুনে ওই ব্যাংকের কর্মচারীও ভয় পেয়ে গিয়ে ওর ব্যাগের মধ্যে সমস্ত টাকা ভর্তি করে দেয়। এইভাবে জোহান ওই ব্যাংক লুট করে নিজের টাকার ব্যাগ নিয়ে খুব সহজেই ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। আসলে এইভাবে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি করতে বা ব্যাংক থেকে টাকা চুরি করতে ওর খুবই ভালো লাগতো। এর পরের দিন সকালে জোহান একটা চাকরি খোঁজার জন্য একটা জব কনসালটেন্সি অফিসে পৌঁছে যায়। আসলে এখন ও লোক দেখানোর জন্য একটা নকল চাকরি করতে চাইছিল, যাতে ওর করা ওই সমস্ত চুরির জন্য পুলিশ বা ওর পেরোল অফিসার কেউই ওকে কোনোভাবে সন্দেহ না করে। এই কনসালটেন্সি অফিসেই জোহান ওর পুরানো বান্ধবী এরিকাকে দেখতে পায়। আজ অনেক বছর পর ওদের দুজনে দেখা হয়েছিল। জোহান কিছুক্ষণ এরিকার সাথে গল্প করে আবার ওখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। ব্যাংক থেকে টাকা চুরি করার পাশাপাশি জোহান প্রত্যেক দিন বেশ অনেক ঘন্টা ধরে নিজের দৌড় প্র্যাকটিস করত। আসলে আজ থেকে কিছুদিন পরে এই শহরে একটা ম্যারাথন কম্পিটিশন হবে, আর জোহান সেখানে অংশগ্রহণ করতে চাইছিল। সেজন্য ও ডাক্তারের কাছ থেকে নিজের পুরো বডি চেক আপ করিয়ে নেয়। সবকিছু টেস্ট করার পর ডাক্তার জানিয়ে দেয় ও এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য পুরোপুরি ফিট আছে। কিন্তু এই ম্যারাথন শুরু হওয়ার আগেই জোহান আবারও একটা ব্যাংক থেকে টাকা লুট করে। প্রত্যেকটা ব্যাংক থেকে ও একই স্টাইলে টাকা চুরি করত। প্রত্যেকবার ও নিজের মুখোশ পরে বন্দুক নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ত। প্রত্যেকবারের মতন এইবারও জোহান খুব সহজেই এই ব্যাংক থেকে টাকা লুট করে পালিয়ে আসে। এর পরের দিন সকালেই শহরে সেই বিশাল ম্যারাথনটা শুরু হয়ে যায়, যেখানে 10,000 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। কিন্তু জোহান এখানে খুব সহজেই সবাইকে হারিয়ে দিয়ে এই ম্যারাথনটা জিতে যায়, যে কারণে ওকে পুরস্কার হিসাবে 15,000 ইউরো দেওয়া হয়। এই ঘটনার পর ও পুরো শহর জুড়েই খুবই বিখ্যাত হয়ে উঠতে শুরু করে। এখন সমস্ত নিউজ পেপার, সমস্ত ম্যাগাজিনে ওর ছবি ছাপানো হচ্ছিল। এমনকি সমস্ত রেডিও আর টিভি নিউজেও সবাই ওর প্রশংসা করছিল। সবাই বলা বলি করছিল কিছুদিন আগে অবধিও জোহান একজন জেলের কয়েদি ছিল, কিন্তু এখন ও নিজের জীবনটাকে পুরোপুরি বদলিয়ে একজন সফল ম্যারাথন রানার হয়ে উঠেছে। এই ঘটনার পরের দিন জোহানের পেরোল অফিসার ওর সঙ্গে দেখা করে একটা ম্যাগাজিনে ওর সিগনেচার নেয়। এই ম্যাগাজিনে ওর আগের দিনের ম্যারাথন জেতার ছবিটা ছাপানো হয়েছিল। ওর পেরোল অফিসার ওকে বলে, তোমার এই ম্যারাথন জেতার জন্য আমি তোমার উপরে খুবই খুশি। তুমি প্রমাণ করে দিয়েছ মানুষের অতীত যাই হোক না কেন, কেউ চাইলে যে কোনো সময় তার বর্তমান আর ভবিষ্যৎকে বদলে ফেলতে পারে।
এখন থেকে তুমি সেই কাজগুলোই করো যেগুলো তোমার করতে ভালো লাগে, আর তুমি একা একা না থেকে একটু নতুন বন্ধু বানানোর চেষ্টা করো। নিজের পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। তুমি যত ভালো লোকের সাথে মেলামেশা করবে তোমার মানসিক অবস্থাও তত বেশি ভালো থাকবে। তখন জোহান বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আর কখনোই এমন কোনো কাজ করব না যার জন্য আমাকে জেলে যেতে হয়। যদিও এখন ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছিল। এই ঘটনার পরের দিন জোহান এরিকা নামের ও সেই বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে চলে যায়। যেহেতু এরিকা আর জোহান দুজনেই অনেক দিনের বন্ধু ছিল, আর তার উপরে এরিকা জোহানকে একটু পছন্দ করত, তাই এখন ও জোহানকে নিজের সাথে নিজের এই বাড়িতেই থাকতে বলে। যেটা শুনে জোহানও ওর কথায় রাজি হয়ে যায়। এখন থেকে ওকে আর ওর সেই ভাড়ার ছোট্ট ঘরে থাকতে হবে না, এখন ও এরিকার সাথে ওর বাড়িতেই থাকতে শুরু করে দেয়। কিন্তু এত কিছুর পরেও ও সুযোগ পেলেই নিজের সেই চুরির কাজটা চালিয়ে যেত। একদিন ও নিজের সেই মুখোশ পরে বন্দুক নিয়ে রাস্তা থেকে একজন মহিলার গাড়ি ছিনতাই করে নেয়। এখন জোহান ওই মহিলাকে সাথে নিয়েই ওনার গাড়ি চালিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। রাস্তায় যাওয়ার পথে ওই গাড়ির রেডিওতে শোনা যায় একটু আগেই জোহান একটা ব্যাংক ডাকাতি করে পালিয়ে এসেছে, আর সেজন্যই এখন পুলিশ ওকে শহরের মধ্যে চারিদিকে খোঁজাখুঁজি করছে। যে কারণে এখন জোহান বাধ্য হয়ে শহরের বাইরে একটা জঙ্গলের মধ্যে চলে আসে। এরপর ও সেই মহিলাকে ওই জঙ্গলের মধ্যে একা রেখে ওনার গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ও সেই গাড়িটাকেও ওই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এরিকার বাড়িতে চলে যায়। সেদিন সন্ধেবেলায় জোহান আর এরিকা দুজন মিলে একসাথে একটা মুভি দেখতে যায়, আর সেখানে ওরা নিজেদের মধ্যে গল্প করে মজা করে খুব ভালো সময় কাটায়। দেখে বোঝা যাচ্ছিল এরিকা এখন আস্তে আস্তে জোহানকে ভালোবাসতে শুরু করেছে, যদিও জোহানের মনে এরিকার প্রতি কোনো রকম ফিলিংস ছিল না। পরের দিন সকালে জোহান আবার নিজের রুটিন মতন জগিং করার জন্য বেরিয়ে পড়ে। এইভাবে বেশ অনেক দূর দৌড়ে যাওয়ার পর ওর মনে হতে লাগে ও আবারও একটা ব্যাংক ডাকাতি করবে, আর এই কাজের জন্য ওর একটা গাড়ির দরকার। সেজন্য সেই রাতেই ও শহরের একটা ফাঁকা বাড়ির গ্যারেজের সামনে দুটো ডাস্টবিন রেখে দেয়। পরে রাতের বেলায় যখন ওই বাড়ির মালিক ফিরে আসে তখন সে নিজের গ্যারেজের সামনে ওই দুটো ডাস্টবিন দেখে নিজের গাড়ি থেকে বাইরে বেরিয়ে সেগুলোকে সরাতে চলে যায়। আর সেই সুযোগেই জোহান লুকিয়ে লুকিয়ে ওই লোকটার গাড়ির মধ্যে ঢুকে সেটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ও সারা রাত ধরে ওই গাড়ি নিয়ে পুরো শহরের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। এর পরের দিন সকালে যখন শহরের সমস্ত ব্যাংক খুলে যায় তখন ও এই গাড়ি নিয়ে নিজের পছন্দ মতন একটা ব্যাংকে পৌঁছে যায়। সেখানে ও আবারও নিজের সেই মুখোশ পরে বন্দুক নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। সেখানে ও ব্যাংক ম্যানেজারকে ভয় দেখিয়ে সরাসরি ওই ব্যাংকের ভল্টে চলে যায়, আর সেখান থেকে ও ওই ভল্টের সমস্ত টাকা নিজের ব্যাগের মধ্যে ভরে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। এরপর ও আগের রাতে চুরি করা সেই গাড়িটা নিয়ে ওখান থেকে পালিয়ে শহরের বাইরে সেই জঙ্গলের মধ্যে চলে আসে। এখানে ও আবারও এই জঙ্গলের মধ্যে ওই গাড়িটাকে রেখে দিয়ে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এরিকার বাড়িতে চলে যায়। এরপর ও আজকের চুরি করা সমস্ত টাকা বেশ কিছু কালো প্লাস্টিকের মধ্যে ভরে সেগুলোকে খাটের তলায় লুকিয়ে রেখে দেয়। এতদিন ধরে ও যতগুলো ব্যাংক থেকে টাকা চুরি করেছিল তার মধ্যে থেকে কোনো টাকাই ও নিজের পিছনে খরচ করত না। ওর শুধুমাত্র এই চুরি করতেই ভালো লাগতো, আর সেজন্যই কিছুদিন পরেই ও আবারও একটা ব্যাংকে চুরি করার জন্য পৌঁছে যায়। এখানে ও ব্যাংকের ক্যাশিয়ারকে নিজের ব্যাগ দিয়ে সেই ব্যাগটাকে পুরো টাকা দিয়ে ভর্তি করে দিতে বলে, কিন্তু এই ক্যাশিয়ার খুবই বয়স্ক ছিলেন। এখানে জোহানের হাতে বন্দুক দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ওনার শরীর খারাপ হয়ে যায়। যে কারণে এখন জোহান ওই ব্যাংকের অন্য একজন কর্মচারীকে ওই ক্যাশ কাউন্টার থেকে সমস্ত টাকা ওর ব্যাগের মধ্যে ভরতে বলে। এখন জোহানের কথা মতন ওই ব্যাংকের একজন মহিলা কর্মচারী ঠিক তেমনটাই করে, কিন্তু টাকা ভর্তি করার পর ওই ব্যাগটাকে জোহানের কাছে ফেরত দেওয়ার সময় ওই ব্যাগের চেন খোলা থাকার কারণে ওর ভিতর থেকে সমস্ত টাকা বাইরে বেরিয়ে যায়। এটা দেখে জোহান খুবই রেগে গিয়ে ওই টাকাগুলোকে ফেলে রেখে নিজের খালি ব্যাগ নিয়েই ওখান থেকে পালিয়ে যায়। আসলে এই টাকাগুলোকে আবার ব্যাগে ভরতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর ততক্ষণে এখানে পুলিশ চলে আসবে। এখন জোহান ওই ব্যাংক থেকে বেরিয়ে ছুটতে ছুটতে পাশের অন্য একটা ব্যাংকে চলে আসে, আর এখন ও এই ব্যাংকটাকেই লুট করতে শুরু করে। এখন জোহান যে ব্যাংকে ঢুকলো সেই ব্যাংকের সামনে থেকেই একটা পুলিশের গাড়ি অন্য সেই ব্যাংকের দিকে এগিয়ে যায় যেখান থেকে একটু আগেই জোহান টাকা চুরি করার চেষ্টা করেছিল। এখানে পুলিশরা কোনোভাবেই ধারণা করতে পারেনি আগের ব্যাংকে চুরি করার সাথে সাথেই জোহান এখন আবার অন্য একটা ব্যাংকে চলে গেছে। এখন জোহান ওই দ্বিতীয় ব্যাংক থেকে টাকা চুরি করে ওখান থেকে ছুটে পালাতে শুরু করে, কিন্তু এতক্ষণে এই দ্বিতীয় ব্যাংকের লোকজনও ওখানে চুরির খবর পুলিশকে জানিয়ে দিয়েছিল। যে কারণে পুলিশ তাড়াতাড়ি করে ওই দ্বিতীয় ব্যাংকের সামনে চলে আসে, আর সেখান থেকেই ওরা জোহানকে মুখোশ পরা অবস্থায় ছুটে পালাতে দেখে। এখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য জোহান পাশের একটা পার্কিং লটের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু পুলিশ সেখানেও ওর পিছন পিছন এসে ওর দিকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
কিন্তু জোহান কোনো রকমে ওই পার্কিং লটের ওপর থেকে নিচে মাটিতে লাফ মেরে পিছনের রাস্তা দিয়ে ছুটে পালিয়ে যায়। এই ঘটনার পর শহরের সমস্ত বড় বড় খবরের কাগজে জোহানের এই সমস্ত চুরির ব্যাপারে লেখালেখি শুরু হয়ে যায়। আর এখন একটা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার সাহায্যে ওর মুখোশ পরা অবস্থার বেশ কিছু ছবি পাওয়া যায়। সেই ছবিগুলোকেও সমস্ত খবরের কাগজে ছাপানো হয়। পরবর্তীকালে এরিকা যখন ওই খবরের কাগজটা পড়ে আর সেখানে ওই চোরের মুখোশ পরা অবস্থার সমস্ত ছবি দেখে, তখন ওর জোহানের ওপরে সন্দেহ হতে শুরু করে। এরপর সেদিন সন্ধেবেলায় জোহান এরিকার সঙ্গে দেখা করার জন্য ওর অফিসের বাইরে চলে যায়। আর অফিস ছুটির পর ওরা দুজন একসাথে বাড়ি ফেরে। কিন্তু রাস্তায় আসার সময় এরিকা খুবই গম্ভীর হয়ে চুপচাপ বসেছিল। ও জোহানের সাথে কোনো রকম কথা বলছিল না। এমনকি বাড়ি ফেরার পরেও ও জোহানকে ওই চুরির ব্যাপারে কোনো রকম প্রশ্ন করে না। পরে রাতের বেলায় যখন জোহান ঘুমিয়ে পড়ে, তখন এরিকা লুকিয়ে লুকিয়ে সেই ঘরের মধ্যে চলে আসে যে ঘরের খাটের তলায় জোহান ওর চুরি করা টাকাগুলোকে লুকিয়ে রেখেছিল। এমনকি এই টাকার পাশেই ও নিজের সেই ব্যাংক ডাকাতি করার মাস্ক আর বন্দুকটাকেও রেখে দিয়েছিল। বেশ কিছুক্ষণ পর মাঝরাতে যখন জোহানের ঘুম ভেঙে যায়, তখন ও পাশের ঘরে এসে দেখতে পায় এরিকা ওর সমস্ত টাকা পয়সা আর বন্দুক বের করে ওর মুখোশটা পরে ওই ঘরের মধ্যে বসে আছে। এখন জোহান খুব ভালোভাবেই বুঝতে পারে এরিকা ওর সমস্ত চুরির ব্যাপারে সবকিছুই জানতে পেরেছে। সেজন্য এখন ও চুপচাপ ওই ঘরের মধ্যে ঢুকে সমস্ত চুরি করা টাকাগুলোকে আবার সেই প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। এদিকে এরিকাও এখন জোহানকে খুবই ভালোবেসে ফেলেছিল। সেজন্য ওর এই চুরির ব্যাপারে জানার পরেও ও জোহানকে কিছুই বলে না। এখন এরিকা ওকে একটাই প্রশ্ন করে, তোমার জীবনে আমার গুরুত্ব কতটুকু? কিন্তু জোহান ওর এই কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে, যেটা দেখে এরিকা খুবই হতাশ হয়ে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এখন জোহান খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল এই ঘটনার পর ওর পক্ষে আর এরিকার বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব না। সেজন্য ও নিজের সমস্ত জিনিসপত্র আর জামা কাপড় গোছাতে শুরু করে। কিছুক্ষণ পর এরিকা যখন বাইরে থেকে ফিরে আসে, তখন ও জোহানকে বলে, তুমি যদি নিজের এই সমস্ত বাজে কাজ বন্ধ করে দিয়ে পুরোপুরি শুধরে যেতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবে। আর তুমি যদি আমাকে ভালোবেসে এইটুকু না করতে পারো, তাহলে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এত কিছু শোনার পরেও জোহান ওর কথার কোনো উত্তর দেয় না। এর পরের দিন সকালে জোহান আবারও একটা ম্যারাথনে অংশগ্রহণ করে। আর এখানেও ও বহু কষ্ট করে এই রেসটা জিতে যায়, যে কারণে ওকে বেশ কিছুটা টাকা আর একটা ট্রফি দেওয়া হয়। এই ম্যারাথন শেষ হওয়ার সাথে সাথেই জোহানের পেরোল অফিসার ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। উনি বলেন, তুমি এই সমস্ত ম্যারাথন জিতছো আর জীবনে খুবই উন্নতি করছো, সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো, যেহেতু তুমি জামিনে ছাড়া পেয়েছো, তাই তোমাকে প্রত্যেক সপ্তাহে একবার করে পুলিশ স্টেশনে গিয়ে দেখা করে আসতে হবে। কিন্তু বিগত 8 সপ্তাহ ধরে তুমি পুলিশ স্টেশনে যাওনি। আমি কি সেটার কারণটা জানতে পারি? কিন্তু জোহান এখানে ওর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওখান থেকে চলে যেতে শুরু করে, যেটা দেখে ওই পুলিশ অফিসার একটু রেগে গিয়ে বলে, তুমি যদি প্রত্যেক সপ্তাহে নিয়মিত পুলিশ স্টেশনে না যাও, তাহলে তোমাকে কিন্তু আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে। এই কথা শুনে এখন জোহান একটু বিরক্ত হয়ে রেগে গিয়ে ওই অফিসারকে ওখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই অফিসারটা কোনোভাবেই চাইছিল না জোহানকে যেন আবার জেলে যেতে হয়। সেজন্য ও জোহানের পিছন পিছন গিয়ে ওকে বোঝাতে শুরু করে। কিন্তু ওই অফিসারের কথা শুনে জোহান প্রচণ্ড রেগে গিয়ে নিজের হাতে থাকা ট্রফি দিয়ে ওর মাথায় জোরে জোরে আঘাত করতে শুরু করে, যে কারণে ওই অফিসারটা ওখানে মারা যায়। এটা দেখে জোহান খুবই ভয় পেয়ে গিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ও কোনোভাবেই বুঝতে পারেনি এখন ওর এই কাজের জন্য ওই অফিসারটা মারা যাবে। পরবর্তীকালে পুলিশ যখন ওই অফিসারের মৃতদেহ খুঁজে পায়, তখন ওদের জোহানের ওপরে সন্দেহ হতে শুরু করে, কারণ ওই অফিসারটা শেষবার জোহানের সঙ্গে দেখা করতে গেছিল। এখন দুজন পুলিশ এরিকার সঙ্গে দেখা করে ওর কাছে জোহানের ব্যাপারে খোঁজখবর করতে শুরু করে। পুলিশরা জানায়, আমাদের মনে হচ্ছে জোহানই হয়তো ওর পেরোল অফিসারকে মেরে ফেলেছে। সেজন্যই এখন এই শহরের সমস্ত পুলিশ ওকে চারিদিকে খুঁজতে শুরু করে দিয়েছে। এখন জোহান যদি তাড়াতাড়ি করে পুলিশের কাছে আত্মসমর্পণ না করে, তাহলে ওকে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে। যদিও এত কিছু শোনার পরেও এরিকা এখন পুলিশের কোনো প্রশ্নের উত্তর দেয় না। উপরন্তু পুলিশ স্টেশন থেকে বাইরে বেরোনোর পর ও সরাসরি জোহানের সঙ্গে এসে দেখা করে। দেখা যায় জোহান এখন সবার কাছ থেকে লুকিয়ে একটা হোটেলে থাকতে শুরু করেছিল। কিন্তু এখন এই হোটেলের মধ্যে হঠাৎ করে এরিকাকে দেখে ও খুবই ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু এরিকা ওর পিছন পিছন গিয়ে ওকে দাঁড় করিয়ে বলতে শুরু করে, পুলিশরা এখন তোমাকে চারিদিকে খোঁজাখুঁজি করছে, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর থেকে দূরে অন্য কোথাও পালিয়ে যাও। যেটা শুনে জোহান একটু রেগে গিয়ে বলে, এত কিছু জানার পরেও তুমি এখনো আমার কাছে কেন এসেছো? এরিকা বলে, কারণ এখনো আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে জোহান এরিকার ওপরে খুবই দুর্বল হয়ে যায়। আর এরপর ওরা দুজন এরিকার ঘরে গিয়ে একসাথে খুবই ভালো একটা সময় কাটায়। কিন্তু বেশ কিছুক্ষণ একসাথে থাকার পর জোহান যখন এরিকার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছিল, তখন এরিকা বলে,
তুমি চাইলে তোমার এই সমস্ত বাজে কাজ বন্ধ করে দিয়ে আমার সঙ্গে থাকতে পারো। আমরা দুজন একসাথে নিজেদের বাকি জীবনটা খুবই ভালোভাবে কাটাতে পারবো। এটা শুনে জোহান বলে, আমি একজন খারাপ মানুষ, আর তুমি আমার সঙ্গে কখনোই সুখে থাকতে পারবে না। এই কথা বলেই ও এরিকাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর জোহান যখন নিজের হোটেল রুমে ঢোকার চেষ্টা করে, তখনই সেখানে হঠাৎ করে বেশ কিছু পুলিশ এসে ওকে গ্রেফতার করে নেয়। আর এখানে জোহানের কাছ থেকে ওরা ব্যাংক থেকে চুরি করা সেই সমস্ত টাকা, ওর বন্দুক আর ওর মুখোশটাও খুঁজে পায়। এরপর আমরা দেখতে পাই ওদের মধ্যে থেকে একজন পুলিশ ইরিকাকে ফোন করে ওর সাথে কথা বলছে। আর ওদের দুজনের কথা শুনে বোঝা যায় ইরিকাই এখন পুলিশকে ফোন করে ওদেরকে জোহানের ঠিকানা সম্পর্কে জানিয়ে দিয়েছিল। আসলে ইরিকা চাইছিল জোহান যেন এখন কোনো বাজে আর অপরাধমূলক কাজ করতে না পারে, আর এই ঘটনার পর ও যেন পুরোপুরি শুধরিয়ে যায়। ইরিকার মনে হয়েছিল জোহান যদি এখন পুলিশের কাছ থেকে পালিয়ে যায় তাহলে ভবিষ্যতে হয়তো ওর অনেক বড় বিপদ হবে, এমনকি ও হয়তো পরবর্তীকালে পুলিশের গুলিতে মারাও যেতে পারে। আর এই সমস্ত কথা ভেবেই জোহানের জীবন বাঁচানোর জন্য ও পুলিশকে ওর ঠিকানা সম্পর্কে জানিয়ে দিয়েছিল। এরপর দেখা যায় জোহানকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সেখান থেকে ও হঠাৎ করে সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে। ও সমস্ত পুলিশের চোখের সামনেই ওই পুলিশ স্টেশনের দোতলার জানলা থেকে লাফ মেরে নিচে একটা গাড়ির ওপর এসে পড়ে। আর তারপর ও তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে ছুটে পালাতে শুরু করে। এদিকে দেখা যায় ওই পুলিশ স্টেশনে ঢোকা আর বেরোনোর জায়গায় দুটো ইলেকট্রিক গেট লাগানো ছিল। এখন তাড়াতাড়ি করে ওই গেট দুটোকে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যেহেতু জোহান খুব জোরে দৌড়াতে পারত তাই ওই গেট দুটো বন্ধ হওয়ার আগেই ও ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ স্টেশন থেকে বাইরে বেরোনোর পর ও পাশেই রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে বেশ কিছু পুলিশের গাড়ি ওকে খোঁজাখুঁজি করতে করতে এই জায়গায় চলে আসে, যাদের মধ্যে থেকে বেশ কিছু গাড়ি সামনে এগিয়ে যায়। কিন্তু দুটো গাড়ি থেকে পুলিশ বাইরে বেরিয়ে এখানে থাকা সমস্ত ট্রাকের নিচে ভালো করে তল্লাশি চালিয়ে দেখতে শুরু করে, কিন্তু এখানে কোনো গাড়ির নিচে থেকেই জোহানকে খুঁজে পাওয়া যায় না। আসলে ওই পুলিশদেরকে আসতে দেখে জোহান বুদ্ধি করে ওই ট্রাকের ওপরে উঠে পড়েছিল। এখন ওই পুলিশরা চারিদিকে তল্লাশি চালাতে চালাতে সামনে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে দেখা যায় এখন বেশ কিছু পুলিশ জোহানকে খুঁজতে খুঁজতে ইরিকার বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে ইরিকাও জানতো না জোহান কোথায় লুকিয়ে আছে। এখন পুলিশরা মনে করতে শুরু করে যেহেতু এই মুহূর্তে জোহানের কাছে কোনো গাড়ি নেই আর ও ওই পুলিশ স্টেশন থেকে ছুটে পালিয়েছে, তাই এখান থেকে দৌড়াতে দৌড়াতে ও খুব বেশি দূরে যেতে পারবে না। এখন পুলিশদের মনে হতে লাগে ও হয়তো শহরের বাইরে একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, কারণ এর আগে জোহান ব্যাংক ডাকাতি করার জন্য যতবারই কোনো গাড়ি চুরি করত ও প্রত্যেকবার সেই গাড়িগুলোকে ওই জঙ্গলের মধ্যে রেখে দিত। অন্যদিকে দেখা যায় জোহান সত্যি সত্যি সারা রাত ধরে দৌড়াতে দৌড়াতে ওই শহরের বাইরে বেরিয়ে সেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, আর এখন ও সেই জঙ্গলের ভিতরে থাকা একটা ছোট্ট পাহাড়ের উপরে উঠে লুকানোর চেষ্টা করে। কিন্তু তখনই ও লক্ষ্য করে ওই পাহাড়ের নিচে থেকে বেশ অনেকগুলো পুলিশ হাতে টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে ওই পাহাড়ের ওপরের দিকে উঠে আসছে। এটা দেখে এখন জোহান খুবই ভয় পেয়ে গিয়ে ওই পাহাড়ের অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ও দেখতে পায় পুলিশ এখন এই পাহাড়টাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। এই অবস্থায় ওর পক্ষে আর কোনোভাবেই এখান থেকে পালানো সম্ভব না, সেজন্য ও ভয় পেয়ে গিয়ে আবার ওই পাহাড়ের ওপরে উঠে আসে। কিছু দূর যাওয়ার পরেই একটা পুলিশ ওর দৌড়ানোর আওয়াজ শুনে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু ওই পুলিশটা ওর কাছে আসার সাথে সাথেই ও হঠাৎ করেই অন্ধকারের মধ্যে থেকে ওই পুলিশটাকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। এরপর ও নিচে পড়ে থাকা ওই পুলিশের বন্দুকটা নিয়ে পাহাড়ের আরো ওপরে উঠে যায়। কিন্তু এসব কিছুর মধ্যেই আস্তে আস্তে সকাল হয়ে যায়। এখন দিনের আলো ফুটে ওঠার কারণে ওর পক্ষে আর কোনোভাবেই এখান থেকে পালানো সম্ভব ছিল না, কিন্তু এই অবস্থাতেও ও নিজেকে বাঁচানোর জন্য চারিদিকে পাগলের মতন ছুটোছুটি করতে শুরু করে। কিন্তু সারা রাত ধরে একটানা দৌড়দৌড়ি করার ফলে এখন ও খুবই দুর্বল হয়ে পড়েছিল। এখন এই অবস্থায় ওর পক্ষে আর এখান থেকে কোনোভাবেই পালানো সম্ভব না, কিন্তু ও কোনোভাবেই পুলিশের কাছে ধরা পড়ে আবার জেলে ফিরে যেতে চাইছিল না। এখন ও ঠিক করে নেয় পুলিশ ওকে ধরার আগেই ও আত্মহত্যা করে মারা যাবে, আর সেজন্যই ও নিজের কাছে থাকা সেই পুলিশের বন্দুকটা বের করে নিজের মাথায় গুলি করে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই ও লক্ষ্য করে ওর পাশেই একটা ঝোপের মধ্যে একটা ছোট্ট গর্ত করা আছে। এখন ও তাড়াতাড়ি করে ওই গর্তের মধ্যে লুকিয়ে পড়ে, আর তারপর ওই গর্তের মুখটা সমস্ত ঝোপঝাড় আর গাছের ডালপালা দিয়ে ঢেকে দেয়, যে কারণে কিছুক্ষণ পর ওখানে পুলিশ এসেও জোহানকে কোথাও খুঁজে পায় না। এইভাবে বেশ কিছুক্ষণ পর ওখান থেকে যখন সমস্ত পুলিশ চলে যায় তখন জোহান ওই গর্ত থেকে বেরিয়ে পাশের একটা গ্রামে চলে যায়। সারা রাত ধরে দৌড়দৌড়ি করার ফলে এখন ওর খুবই খিদে পেয়ে গেছিল, সেজন্য ও চুরি করে পাঁচিল টপকিয়ে একটা ফাঁকা ঘরের মধ্যে ঢুকে পড়ে আর সেখান থেকে পেট ভরে খাবার খেতে শুরু করে। কিন্তু তখনই ও লক্ষ্য করে একজন বয়স্ক লোক ওই বাড়ির সামনে নিজের গাড়ি পার্ক করে সেখান থেকে বাইরে বেরোচ্ছে, যেটা দেখে জোহান বুঝতে পারে ওই বয়স্ক লোকটাই এই বাড়ির মালিক।
এখন ওই বয়স্ক লোকটা কিছু বুঝে ওঠার আগেই জোহান পিছনের রাস্তা দিয়ে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর ও সরাসরি ওই বয়স্ক লোকটার কাছে গিয়ে ওনাকে বন্দুক দেখিয়ে ওনার কাছ থেকে ওনার গাড়ির চাবিটা চায়। ওই বয়স্ক লোকটাও ভয় পেয়ে গিয়ে চুপচাপ জোহানের কথা মতনই কাজ করে। এখন জোহান খুব ভালোভাবেই বুঝতে পারে ও এখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ার সাথে সাথেই ওই বয়স্ক লোকটা পুলিশকে কল করে সবকিছু জানিয়ে দেবে। তাই এখন জোহান ওই বয়স্ক লোকটাকে ওনার ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওনার সমস্ত হাত পা একটা চেয়ারের সাথে ভালো করে বাঁধতে শুরু করে। কিন্তু তখনই ওই বয়স্ক লোকটা সুযোগ বুঝে নিজের পকেট থেকে একটা চাকু বের করে সেটাকে জোহানের পেটে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় জোহান খুবই আহত হয়ে গেছিল। এখন ও খুবই রেগে গিয়ে ওই বয়স্ক লোকটার দিকেই বন্দুক তাক করে, কিন্তু শেষ অবধি ও ওই লোকটাকে না মেরে শুধুমাত্র সেই চেয়ারের সাথে ওনার হাত পা বেঁধে দেয়। এরপর ও নিজের পেটের আঘাত লাগা সেই জায়গাটায় একটা কাপড় বেঁধে সেই জায়গাটাকে চারিদিক দিয়ে টেপ দিয়ে ঢেকে দেয়। কিন্তু এতে খুব একটা বিশেষ কোনো লাভ হয় না। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওর এই ক্ষত জায়গাটা চিকিৎসা করতে হবে। এখন ও কোনো রকমে আহত অবস্থায় ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে ওই বয়স্ক লোকটার গাড়ি নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। গাড়িতে যাওয়ার সময় ও রেডিও নিউজে শুনতে পায় পুলিশ এখন জানতে পেরেছে ও একটা বয়স্ক লোকের গাড়ি নিয়ে পালাচ্ছে। এইভাবে কিছু দূর যাওয়ার পরেই ও লক্ষ্য করে একটা পুলিশের হেলিকপ্টার ওর গাড়ির ওপরেই উড়ছে, আর এখন সেই হেলিকপ্টারটা ওপর থেকে ওর গাড়িকে ফলো করছে। এখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওর মাথায় একটা আইডিয়া আসে। কিছু দূর যাওয়ার পরেই ও একটা পার্কিংয়ে দাঁড়িয়ে পড়ে, যেখানে আগে থেকেই একটা গাড়ি দাঁড়িয়েছিল। এখন জোহান নিজের গাড়ি থেকে বাইরে বেরিয়ে পার্কিংয়ের পাশে থাকা একটা শেডের পিছনে চলে যায়। দেখা যায় সেখানে আগে থেকেই একটা কাপল দাঁড়িয়েছিল। এখন জোহান ওদেরকে বন্দুকের ভয় দেখিয়ে ওই ছেলেটার সাথে নিজের জামা কাপড় অদল বদল করে নেয়। জোহান ওই ছেলেটাকে নিজের জামা কাপড় পরতে বলে আর ও নিজে ওই ছেলেটার জামা কাপড় পরে নেয়। এরপর জোহান ওই ছেলেটার কাছ থেকে ওর গাড়ির চাবিটা নিয়ে নেয় আর ওকে নিজের গাড়ির চাবি দিয়ে সেই গাড়িটা নিয়ে পুরো শহরের মধ্যে ঘোরাঘুরি করতে বলে। জোহান বলে, যতক্ষণ ধরে তুমি আমার গাড়ি নিয়ে পুরো শহরের মধ্যে ঘোরাঘুরি করবে ততক্ষণ তোমার গার্লফ্রেন্ড আমার কাছে বন্দি থাকবে, আর তুমি যদি আমার কথা শুনে না চলো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। এই কথা শুনে এখন ওই ছেলেটা বাধ্য হয়ে জোহানের কথা মতন কাজ করতে শুরু করে। ও জোহানের জামা প্যান্ট আর জ্যাকেট পরে ওর গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়। দেখা যায় এখন পুলিশের হেলিকপ্টারটাও ওই ছেলেটার পিছন পিছন যেতে শুরু করেছে, যেটা দেখে জোহান কিছুক্ষণ পর ওই শেডের পিছন থেকে বেরিয়ে ওই ছেলেটার গাড়ি নিয়ে ওখান থেকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ও দেখতে পায় পিছন থেকে বেশ অনেকগুলো পুলিশের গাড়ি ওর দিকে এগিয়ে আসছে, যেটা দেখে প্রথমের দিকে ও খুবই ভয় পেয়ে গেছিল। কিন্তু এখন ও নিজের গাড়ির স্পিড না বাড়িয়ে সেটাকে আস্তে আস্তেই চালাতে থাকে, যাতে ওই পুলিশদের ওর উপরে কোনো রকম সন্দেহ না হয়। কারণ এই মুহূর্তে ওই পুলিশরা সেই লাল গাড়িটাকে খোঁজার চেষ্টা করছে যেটাকে ওই অচেনা ছেলেটা চালাচ্ছে। দেখা যায় এখন এই পুলিশরা জোহানের গাড়িটাকে ওভারটেক করে আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে, যেটা দেখে ও মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। এখন জোহান মনে করেছিল ও হয়তো খুব সহজে এখান থেকে পালাতে পারবে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়তে শুরু করে। দেখা যায় এখন ওর পেটের সেই আঘাত লাগা জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করেছে। কিন্তু এই অবস্থাতেও ও কোনো রকমে না থেমে গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওর মুখ থেকেও রক্ত বেরোতে শুরু করে, এমনকি এখন ওর নিঃশ্বাস নিতেও খুবই অসুবিধা হচ্ছিল। এই অবস্থায় ও আর কোনোভাবেই গাড়ি চালাতে পারছিল না, সেজন্য ও রাস্তার পাশেই নিজের গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। এরপর ও গাড়ির মধ্যে থাকা ওই ছেলেটার ফোন নিয়ে ইরিকাকে কল করে। তখন ইরিকা জানায় পুলিশ এখন আমার ফোন ট্যাপ করছে আর ওরা আমাদের সমস্ত কথাই শুনতে পাবে। যেটা শুনে জোহান বলে, তাতে আর কিছু যায় আসে না, কারণ আমার কাছে আর খুব বেশি সময় বাকি নেই। আমি শুধু মারা যাওয়ার আগে তোমার সাথে কথা বলতে চাইছিলাম। যেটা শুনে এরিকা জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, আমি এখনো তোমাকে খুবই ভালোবাসি। কিন্তু জোহান ওর এই কথাটার কোনো উত্তর দিতে পারে না। তার আগেই ওর পুরো শরীর নিস্তেজ হয়ে গিয়ে ও মারা যায়। এখানে জোহান চাইলেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু ও আর কোনোভাবেই জেলে ফিরে যেতে চাইছিল না। সেজন্য ও ইচ্ছা করেই নিজের জীবনটাকে শেষ করে দেয়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। কমেন্ট বক্স তৈরিই হয়েছে তোমাদের মতামত জানানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।